ভোট যত ঘনিয়ে আসছে জামায়াত ইসলামীকে ঘিরে বিদেশি কূটনৈতিক তৎপরতা ততই বাড়ছে। যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক কি নিছক সৌজন্য সাক্ষাৎ, নাকি ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণ বোঝার কৌশল? ভোটে গিয়ে আসতেই জামায়াতকে ঘিরে রাজনৈতিক দোলাচল স্পষ্ট হয়ে উঠেছে। জরিপ, মাঠের হিসাব আর প্রচারণার গতি সব মিলিয়ে এমন এক ওঠানামা চলছে, রাজনৈতিক পরিভাষায় যাকে বলা হয় মোমেন্টাম বা ইলেকটোরাল ভোলাটিলিটি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াত ইসলামীর নেতাদের সঙ্গে মেলামেশা বেড়েছে বিদেশি কূটনীতিকদের। সম্প্রতি ঘন ঘন বৈঠকের খবর আসে গোপন বৈঠকেরও তথ্য। বিশ্লেষকরা মনে করছেন এসবের মধ্যে রয়েছে রাজনৈতিক বার্তার ইঙ্গিত। কিন্তু কী সে ইঙ্গিত, চলুন দেখে আসি। দীর্ঘ সময় ধরে রাজনৈতিকভাবে প্রান্তিক অবস্থায় ছিল বাংলাদেশের ইসলামপন্থী সবচেয়ে বড় দল জামায়াতে ইসলামী, কিন্তু এবারের জাতীয় সংসদ নির্বাচনে একটি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে। ৭১-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিরোধী ভূমিকার জন্য জামায়াত ইসলামীকে নিয়ে রয়েছে তীব্র সমালোচনা। তবে বর্তমান বাস্তবতায় সেই দলটি এখন আন্তর্জাতিক পর্যবেক্ষণের কেন্দ্রে। কাতার ভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরা এই পরিস্থিতিকে বর্ণনা করেছে রাজনৈতিক লিটমাস টেস্ট হিসেবে, অর্থাৎ যে জামায়াত ইসলামীকে কেন্দ্র করে বিদেশি রাষ্ট্রগুলো নিজেদের অবস্থান পরীক্ষামূলকভাবে যাচাই করে নিচ্ছে। লিটমাস টেস্ট শব্দটি ব্যবহার হয় মূলত রাসায়নিক পরীক্ষার ক্ষেত্রে, তবে রাজনীতিতে এর রূপক অর্থ আরও গভীর। এখানে এটিকে বোঝানো হয় কোনো পক্ষ বা শক্তিকে বড় সিদ্ধান্তের আগে যাচাই করে দেখার চূড়ান্ত পরীক্ষা হিসেবে। বিশ্লেষকরা মনে করছেন ভোটের মাঠে জামায়াতের সম্ভাব্য শক্ত অবস্থানের আভাস পেয়েই হয়তো বিদেশি রাষ্ট্রগুলো তাদের কূটনৈতিক যোগাযোগ বাড়াচ্ছে। এটি যেমন ভবিষ্যৎ ক্ষমতার বাস্তবতা বোঝার চেষ্টা, তেমনি নির্বাচনের পরে বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট দেশের সম্পর্ক কেমন হবে সেসবের একটি আগাম প্রস্তুতি। ভোটের প্রচারের উত্তাপ যখন সবেমাত্র ছড়াতে শুরু করেছে, তখনই আমেরিকার এক নীরব কূটনৈতিক বার্তা নিয়ে বাংলাদেশে শুরু হয় নতুন করে বিতর্ক। প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে জামায়াত ইসলামীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে আগ্রহী যুক্তরাষ্ট্র। এই তথ্য সামনে আসার পর ব্যাপক সরগরম শুরু হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন জামায়াত নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্টভাবে ফুটে উঠেছে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে। ওয়াশিংটনের আলোচনার মধ্যেই ঢাকায় ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দেখা যায় জামায়াত ইসলামীর নেতাদের। রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠান আয়োজন করে ভারতীয় হাইকমিশন। সেখানে ছিলেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। ওই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে অংশ নেয় জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। জামায়াতের সেক্রেটারি জেনারেলকে স্বাগত জানান হাইকমিশনার প্রণয় ভার্মা। গোলাম পারোয়ার দলের আমির শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণকে শুভেচ্ছা জানান এবং তাদের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। সাম্প্রতিক অতীতে ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে জামায়াত নেতাদের এমনভাবে দেখা যায়নি বলে একজন কূটনৈতিক প্রতিবেদক মনে করছেন। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে জামায়াত আমির শফিকুর রহমানের সাথে ভারতের একজন কূটনৈতিকের গোপন বৈঠকের খবর সামনে চলে আসে। সেই সময়েও ওই ঘটনা নিয়ে আলোচনা হয়। আরও দুটি প্রভাবশালী দেশের প্রতিনিধি শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করেন। বসুন্ধরায় জামায়াতের আমিরের কার্যালয়ে গিয়ে বৈঠক করেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে দিল্লিতে কয়েক দফা বৈঠক করে সারা। এরপর বাংলাদেশে ফিরেই শফিকুর রহমানের সঙ্গে তার বৈঠক কেন, এ নিয়েও আলোচনা কম হচ্ছে না। সারা কুক যেদিন দেখা করেন সেদিনই শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যা-ম্যাক্সিরে শার্লে। কেন জামায়াত নেতাদের সঙ্গে বিদেশিদের বৈঠক? এসব বৈঠক রাজনৈতিক অঙ্গনে কী বার্তা বহন করছে? বাংলাদেশের ইতিহাসে কোনো নির্বাচনেই সুবিধা করতে পারেনি জামায়াত ইসলামী। এমনকি সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটগুলোতে জামায়াতের পক্ষে ছিলেন 12%-এর আশেপাশের ভোটার। কিন্তু পরিস্থিতি পাল্টে যায় 24শে আগস্টে। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে যায়, ভোটে অংশ নিতে পারেনি দলটি। এই অবস্থার মধ্যে সক্রিয়ভাবে মাঠে হাজির হয়েছে জামায়াত ইসলামী। দলটি দীর্ঘদিন ভোট করেছে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে, কিন্তু এবার বিএনপির বিরুদ্ধেই জোট গড়ে প্রধান প্রতিদ্বন্দ্বীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে জামায়াত। সার্বিক পরিস্থিতিতে জামায়াতকে ভোটের মাঠে দুটো ঘোড়ার একটি হিসেবে মনে করছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। তিনি বলছেন, সবাই মনে করছে যে দুটো ঘোড়া দৌড়াচ্ছে এখন বেশি, একটা হলো বিএনপি আর একটা হলো জামায়াত। সুতরাং দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখার কাজটা বিদেশি কূটনীতিকরা করছেন বলে মনে করছেন মুন্সি ফয়েজ আহমেদ। হংকং ভিত্তিক প্রভাবশালী আঞ্চলিক একটি সংবাদ মাধ্যম হলো সাউথ চায়না মর্নিং পোস্ট। জামায়াতে ইসলামীকে নিয়ে সেখানে একটি বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্ট লিখেছে,
একসময় রাজনৈতিকভাবে প্রান্তিক অবস্থায় থাকা জামায়াতে ইসলামী আবারও জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে। ছাত্র আন্দোলনের সঙ্গে নতুন জোট গড়ে তোলাটা জামায়াতকে আবারও রাজনৈতিক গুরুত্ব ফিরে পেতে সহায়তা করতে পারে বলেও পত্রিকাটিতে লেখা হয়েছে। ভোটের আগের যেসব জরিপ হয়েছে সেখানেও বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামী শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ডিসেম্বরের এক জরিপে দেখা যাচ্ছে বিএনপির সমর্থন রয়েছে 33% আর জামায়াতের সমর্থন রয়েছে 29%। বাংলাদেশের কয়েকটি সংস্থার জরিপে জামায়াত আরও এগিয়ে রয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। ওই জরিপ যৌথভাবে করেছে ন্যারেটিভ, প্রজেকশন বিডি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি IALD এবং জাগরণ ফাউন্ডেশন। জরিপে বিএনপির সমর্থন 34.7% এবং জামাতের সমর্থন 33.6%। এসব জরিপের বিষয়ে সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, অবশ্যই নতুন একটা পার্সপেক্টিভ তৈরি হয়েছে, জামায়াতকে এখন সিরিয়াসলি দেখছে সবাই। ফয়েজ আহমেদ বলছেন, বিএনপি এগিয়ে আছে, এটাই বেশিরভাগ জায়গায় আমরা বুঝতে পারছি। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বাংলাদেশ ও মিয়ানমার বিষয়ক সিনিয়র কনসালটেন্ট থমাস কিয়ান জামায়াতের উত্থান নিয়ে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে থমাস কিয়ান বলেছেন, আসন্ন নির্বাচনে নিশ্চিতভাবেই জামায়াত ইতিহাসের সেরা ফলের দিকে এগিয়ে যাচ্ছে, তবে তাদের জয়ের সম্ভাবনা নিয়ে তিনি সন্দিহান বলে মনে করেন কিয়ান।